ফিজা তখন থেকে থম মেরে বসে আছে। আবরাজ জড়িয়ে ধরা অবস্থায় ফিজাকে যে নিজের অনুভূতি ব্যক্ত করেছে সে ব্যাপারে সুনিশ্চিত। কিন্তু এই আবরাজ খান এর মুখে হৃদয়বিদারক কথা? স্বপ্ন নয় তো? ফিজা বিশ্বাস করতে পারে না। তবে কি সে জায়গায় করতে সক্ষম হলো আবরাজ খানের হৃদয়? সব প্রশ্নের জবাব তো একটু আগের ঘটনা কথা থেকে সত্যি প্রমাণিত হয়। আবরাজ ফিজাকে নিয়ে নিজের বাড়ির রাস্তা ধরল। ফিজা কিছু বলল না। বিশেষ কারণে সে এসছিল আব্রাহাম এর সাথে সাক্ষাৎ করতে। কথা হয়েছে। এখন বাকি কথা সে নিজের মায়ের সাথে বলবে। গাড়ি হঠাৎ থেমে গেল। ফিজা আশেপাশে তাকিয়ে দেখল একটা 5 তারকা রেস্টুরেন্টের এর সামনে গাড়ি থামিয়েছে আবরাজ। ফিজা তাও প্রশ্ন করল, গাড়ি থামালেন যে? দুপুরে খেয়েছিলে? বাড়িতে রান্না হয়নি শুনলাম। ফিহা থতমত খেল। আবরাজ এটা কি করে জানল? সে বাড়িতে যাওয়ার পরই জানতে পেরেছিল মেহরিনকে আব্রাহাম বিয়ের প্রপোজাল দিয়েছে। কিন্তু এটা কেমন প্রপোজাল? ভাবির বোনকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব। তাও আবার পরিবারে কারোর সাথে এ ব্যাপারে কথা বলেনি। বাবা মা আছে। এভাবে কিছু হয় নাকি? মেহরিন বাড়িতে ছিল না। তাই মেহরিন এর সাথে কথা হয়নি। তবে রাতে এ ব্যাপারে কথা বলবে মনস্থির করেছিল। মেহরিন নিজেই অফিস থেকে ফোন করে বোনকে রাতে থাকতে বলেছিল। তবে এর মধ্যে আব্রাহাম নিজে থেকে কল করেছিল বিধায় দেখা করতে এসেছিল। মায়ের সাথে কথা কাটাকাটির ফলে মহিতা বেগমের প্রেশার বেড়ে গিয়েছে। বুয়া ছুটিতে আছে। ফিজা মাকে খাবার তৈরি করে খাওয়ালেও নিজে কিছু খায়নি। আবরাজ 3 তলা গিয়ে দেখে একটা কেবিনে ঢুকল। দুটো টেবিল। কোনায় বসল সে বউকে নিয়ে। ওয়েটার এলো সাথে সাথে। মেনু কার্ডে দেখে আব্রাহাম ভাত আর হাঁসের মাংস অর্ডার করল। রাতে অন্য কোনো অয়েলি খাবার শরীরের জন্য ভালো হবে না। এর মধ্যে ফিজা ফ্রেশ হয়ে এলো গিয়ে। কথা হয় না তাদের মাঝে। খাবার এলো 15 মিনিটের মধ্যে। শুধু একটা। ফিজা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনি খেয়েছিলেন দুপুরে? হ্যাঁ। খাইয়ে দেই আমি? আবরাজ বাহিরের খাবার খায় না। বিদেশ থাকাকালীন ও সে কখনোই বাহিরে খেত না। নিজে যা পারত রান্না করে খেত। এরপর তো নিজের নিজস্ব সার্ভেন্ট হলো আঙুলে গোনোবার মতো। ফিজা এমন কথা বলেও তাজ্জব বনে গেল। কারণ আবরাজ খাবে না এই খাবার। ফিজা কোনো রকম খেল। আবরাজ বসে বসে বউকে দেখল। ফিজার খাবার শেষ হতে হাত ধুয়ে এলো। আবরাজ ততক্ষণে বউয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে এসছে। ফিজা আর সেটা নিল না। আবরাজ গাড়িতে বসে ব্যাগ পেছনের সিটে রেখে দিল। ফিজার মনটা আপাতত ভালো হয়েছে। মন ফুরফুরে আছে। গাড়িতে বসামাত্র কথা বলল আবরাজের সাথে। আবরাজ গম্ভীর। ফিজাই বকবক করল। গলির ভেতর ঢুকেছে গাড়ি। তেমন মানুষজন নেই। বাড়ি থেকে একটু দূর নির্জন পরিবেশ। গাড়ি থামালো আবরাজ। ফিজা প্রশ্নবোধক চাহনিতে তাকায় আবরাজের দিকে। সাথে প্রশ্ন করল, এখানে কেন? আবরাজ নিজের সিট বেল্ট খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলল, চলো রাত্রির বিলাস করব আজ আমরা। ফিজা ভ্রু কুঁচকে নিল। রাত 10:30টার কোঠা ছাড়িয়েছে। বাড়ি যেতে হবে। আবরাজ সিট বেল্ট খোলার পরপরই নিজের ফোনটা বাজতে লাগলো। সাব্বির কল করেছে। আবরাজ বিরক্ত হল। ছেলেটা সর্বক্ষণ তার রোমাঞ্চে বাগড়া দিতে প্রস্তুত। কল রিসিভ করে আবরাজ কানে ধরল, ওপাশ থেকে কিছু বলল সাব্বির। ফিজা শুনতে পেল না। তবে আবরাজ বিরক্তিকর স্বরে কপালে ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল, জাহান্নামে যাক ওই মেয়ে। ডিসগাস্টিং মেয়ে মানুষ। বলে কল কেটে দিল। ফিজা বুঝতে পারে না কিছু। আবরাজ ফিজাকে বলল, আজকের রাত তোলা থাক। ফিজা শুধু ঘাড় নাড়ল। আবরাজের রাগের কারণ কি কিছুটা হলেও অনুমান করতে সক্ষম সে। তাই কথা না বাড়ানোই উচিত মনে করল। ড্যাশ 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 ড্যাশ। এসেছো ঘুরে ফিরো। এনজয় করো।
শুধু শুধু আমার সাথে রাগ দেখিয়ে চলে যাওয়ার তো কোনো মানেই হয় না। আমি তোমার প্রেমিক নই। এই সব করে সবার কাছে তুমি হাসির পাত্রী হচ্ছ। নিজের জন্য হলেও সব ড্রামা অফ করো। নেক্সট টাইম আমি এ ব্যাপারে কথা বলতে চাই না। লিভিং রুমের সবাই আবরাজের কথাগুলো মন দিয়ে শোনে। তৃণা লাগেজ হাতে দাঁড়িয়ে। রাতের ফ্লাইট রয়েছে তার। রেগে চলে যাচ্ছে সে, এটা কোনো কথা নাকি? আবরাজ না আগে ওর প্রেমিক ছিল আর না স্বামী হবে এমন কোনো কথা ছিল তাদের মধ্যে। অসুস্থ সে। আবরাজ হসপিটালর ভর্তির জন্য তার বিয়ে করা সদ্য বউ ফেলে সে 7 সমুদ্র পাড়ি জমিয়েছিল। এতে তার লাইফে কথাটা ক্রিটিক্যাল কন্ডিশনে এসে পৌঁছেছিল, সে সব ভাবলেই তো নিজেকে অপরাধী লাগে। একটা মেয়েকে বিয়ে করে সে ফেলে চলে গিয়েছিল। মেয়েটা কিভাবে সামলেছে নিজেকে? আবরাজ নিজেকে সাধু প্রমাণ করে না। তারও দোষ রয়েছে। দোষ নয়, অপরাধী সে। পাপ কাজ করত সে। মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ রয়েছে তার। এর জন্য তো নিজের জীবন সাফার করতে হলো। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দিন কোমা এবং পেটে ধারালো অস্ত্রের জখম। এসবের জন্য সে কাউকে দোষ দেয় না। নিজের কাজের জন্যেই তার শত্রুর সংখ্যা হয়েছে প্রায়। তবে তৃণার জেদ তাকে মেয়েটাকে দোষী ভাবতে বাধ্য করে। সে যদি জেদ ধরে বসে না থাকত তবে আবরাজ হয়তো হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে বিপদের মুখে পড়ত না। সব কিছু বাদ। তার বিয়ে হয়েছে। এটা জানার পরেও এমন করার কি মানে? আবরাজ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। এর মধ্যে তৃণা আবরাজ শরীরে হাত রাখল। জড়িয়ে ধরার প্রয়াস চালালো। আবরাজ তৃণাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। তৃণা পাগলের প্রলাপ করতে লাগল। আবরাজ, প্লিজ ডিভোর্স দাও মেয়েটাকে। আমার বাবারও সবকিছু আমার। তুমি সব পাবে। রাজার হালে থাকবে। আমার মতো সুন্দরী একটা মেয়ে পাবা। আমরা জার্মান সেটেলড হব। প্লিজ আবরাজ। তৃণা হয়তো এবার অন্তত বুঝবে ভেবেছিল আবরাজ। তবে তার কিছুই হলো না। উল্টো এই সব বলছে। আবরাজ চোয়াল শক্ত করে আওড়ালো। স্টুপিড মেয়ে। রাগ হলেও সে নিজেকে সামলে নিল। বলল, তুমি সুন্দরী। হ্যাঁ সুন্দরী তুমি। তবে আমার চোখে না। এরপর ফিজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলে উঠল, আমার চোখে আমার বিবাহিত স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী, যার নামে আবরাজ খান নিজেকে উৎসর্গ করেছে। কে কি বলবে? এমন পরিস্থিতিতে কি বলা উচিত কার? তবে কোনো ভদ্র পরিবেশে এই সব দৃষ্টিকটু। মিলন খান ছেলের ওপর ভরসা রেখে চুপ ছিলেন এত সময়। ভেবেছিল ব্যাপারটা ছেলে হ্যান্ডেল করে নিবে। ছেলের এখানে কিছুটা হলেও দুর্বলতা আছে ভেবে নিয়েছিল। তিনি ছেলের স্পষ্ট উক্তি শুনে নিশ্চিত হলেন তৃণাকে সে কোনো দিনই কোনো আশ্বাস দেয়নি। তবে এবার মনে হচ্ছে মুখ না খুললেই নয়। তিনি গম্ভীর চিত্তে তৃণাকে উদ্দেশ্য করে বলে উঠল, জেদ ভালো নয়। নিজে সুস্থ হও। আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে। এরপর রুমের দিকে চলে গেল। আব্রাহাম জুনায়েদ সদর দরজায় উপস্থিত তখন। কিছু একটা হয়েছে আন্দাজ করতে সক্ষম তারা। সবাই দাঁড়িয়ে থাকলেও আবরাজ নিজের পাশে দাঁড়ানো নিজের বউকে কোলে তুলে নিল আচমকাই। এরপর সোজা সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। পেছনে কয়েক জোড়া চোখ বিস্ময় ফেলে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। আবরাজ রুমে এসে ওয়াশরুম গিয়েছে। আধ ঘন্টার বেশি সময় হলো কিন্তু এখনো ফিরার নাম নেই। ফিজা পানির শব্দ পাচ্ছে। আবরাজ শাওয়ার নিচ্ছে। সে দরজায় নক করল। আবরাজ গম্ভীর স্বরে ভেতর থেকে জবাব দিল, ডিস্টার্ব করো না। তোমার জন্য ভালো। আবরাজ, এ সব কি পাগলামো? পানিতে ভিজে রাগ পড়বে? বেরিয়ে আসুন। আমি বলছি এক্ষুনি আসুন। সাথে সাথে দরজা খুলে ভেজা শরীরে বেরিয়ে এলো আবরাজ। গায়ে সাদা শার্টটা লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে। বলিষ্ঠ দেহের ভাঁজ স্পষ্ট। আবরাজ বেরিয়ে সাথে সাথে ফিজাকে কাঁধে তুলে নিল। ফিজা হতভম্ব হয়ে গেল। নিজের চুলগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল, আবরাজ, ভেজা কাপড় ছেড়ে আসুন।
ঠান্ডা লাগবে। তোমার উষ্ণ আলিঙ্গনে আমার ঠান্ডা দূর করতে পারবে। সো সেটা নিয়ে টেনশন করো না সুইটহার্ট। বলতে বলতে আবরাজ বউকে ধপাস করে বিছানায় ফেলে দিল। ভেজা শার্টের অর্ধেক বোতাম খোলা। সেভাবেই বউয়ের ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরল। ফিজার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আবরাজ উন্মাদ। বউয়ের সংস্পর্শে এসে রাগ পড়লেও নিজেকে কন্ট্রোল করতে পারল না। ফিজা আবরাজের বাহুতে খামচে ধরে চোখ বন্ধ করে নিল। আবরাজ বউয়ের ঘাড়ে ঠোঁট বোলাতে বোলাতে নেশাক্ত কণ্ঠে বলল, বলেছিলাম ডিস্টার্ব না করতে। এখন সহ্য করে নাও। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।